ভেল অফ টেলসে আজ সাহিত্যিক জলধর সেনের কলমে কাঙালের ঠাকুর। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন প্রভাকর কুণ্ডু। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, কাঙালের ঠাকুর। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে একজন জগন্নাথ দেবের পাণ্ডা আমাদের গ্রামে এসে উপস্থিত হলেন। আমাদের সোনাপুর গ্রামখানি তেমন বড় নয়, বড় মানুষের বাসও তেমন বেশি নয়। প্রায় সকলেই আমাদেরই মতন সামান্য অবস্থার গৃহস্থ। তাই প্রত্যেক বছরই পাণ্ডা ঠাকুরের শুভাগমন হয় না। জগন্নাথ দর্শনার্থী যাত্রী বছরে বছরেই পাওয়া যায় না। 2-4 বছর অন্তর পাণ্ডা ঠাকুর আসেন এবং যেমন করেই হোক 10-20 জন যাত্রী নিয়ে যান। আমি যেবারের কথা বলছি তার আগের বছর আমার বাবা স্বর্গারোহণ করেন। আমার পিতৃব্য শ্রীযুক্ত দয়ালচন্দ্র দে মশাই আমার ও আমার মায়ের তখন অভিভাবক। বাবার বর্তমানেই কাকা পৃথক হন, বাড়িও পৃথক করেন। আমরা জাতিতে সুবর্ণ বণিক। আগে বাবা এবং কাকা মশাই যখন একান্নভুক্ত ছিলেন তখন আমাদের একখানা বেনে মশলার দোকান ছিল। আলাদা হওয়ার পর বাবা একখানা নতুন দোকান করেন, আর আগের দোকানটা কাকাকেই দান করেন। বাবার মৃত্যুর সময় আমার বয়স 13 বছর। সে সময় আমি কি আর নিজে দোকান চালাতে পারি? তাই আমার এক মামাতো ভাই দোকানের ভার গ্রহণ করে। গিরিশ দাদা আর আমি দুজনে দোকানের কাজকর্ম করি। গিরিশ দাদা মাসে 14 টাকা পান আর আমাদের বাড়িতেই থাকেন। এই খরচ বাদে যা লাভ হয় তাতেই আমাদের মা ছেলের সংসার একরকম চলে যায়। দিদির বিয়ে বাবাই দিয়ে গিয়েছিলেন। দিদিদের অবস্থা ভালো। সংক্ষেপে এই হলো আমাদের সাংসারিক অবস্থা। জগন্নাথের পাণ্ডা ঠাকুর গ্রামে এসে বাড়ি বাড়ি ঘুরে যাত্রী সংগ্রহ করতে লাগলেন। আমার কাকা জগন্নাথ দর্শনে যাবেন বলে স্থির করলেন। মা কি এমন সুযোগ ত্যাগ করতে পারেন? তিনি কাকাকে ধরে বসলেন যে তাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। কাকার আর তাতে আপত্তি কি? তিনি জানতেন যে মায়ের তীর্থ ভ্রমণের ব্যয় তাকে বহন করতে হবে না, সুতরাং তিনি সম্মত হলেন। কিন্তু গোলযোগ বাঁধল আমাকে নিয়ে। আমি বললাম, মা, আমিও তোমার সঙ্গে যাব। কাকার তাতে আপত্তি, মায়েরও আপত্তি। আমি ছেলে মানুষ, জগন্নাথের পথ বড় খারাপ, নানা বিপদের সম্ভাবনা। 1 মাসের পথ হাঁটতে হয়, রাস্তায় চোর ডাকাত আছে, যাত্রীদের প্রায় নানা পীড়া হয়, অনেকে প্রাণ ত্যাগও করেন। এই অবস্থায় আমার মতো ছেলে মানুষকে কিছুতেই সঙ্গে নিয়ে যাওয়া যায় না। আমি যদি সঙ্গে যেতে চাই তাহলে কাকা সাথে করে মাকে নিয়ে যাবেন না, স্পষ্ট জবাব দিয়ে দিলেন। মা আমাকে অনেক বোঝালেন, কিন্তু আমি কেঁদে আকুল হলাম। অবশেষে মা বললেন, তাহলে আমার অদৃষ্টে আর জগন্নাথ দর্শন নেই। যাকে আমি আর যাব না। পাপীর কি আর এমন ভাগ্য হয়? তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করে তীর্থযাত্রার বাসনা ত্যাগ করতে উদ্যত হলেন। লেখাপড়া অতি সামান্যই শিখেছিলাম, বেনের ছেলে। একটু লিখতে পড়তে পারলে এবং হিসাবপত্র রাখতে পারলেই যথেষ্ট। তাই বাবা আমাকে স্কুলে দেননি। পাঠশালার বিদ্যা কিঞ্চিত আয়ত্ত করেই 12 বছর বয়সে আমি দোকানে বসতে আরম্ভ করি। সে ভালোই হয়েছিল, না হলে তার 1 বছর পরেই যখন বাবা মারা গেলেন তখন যদি আমি দোকানের কাজ মোটেই না জানতাম তাহলে বড় বিপদ হতো। তা লেখাপড়া জানি আর নাই জানি, বিদ্যা থাকুক বা নাই থাকুক, মায়ের দীর্ঘশ্বাস আমার সেই 14 বছর বয়সেই বুকের মধ্যে বড় বাঁচল। আমি দেখলাম মায়ের তীর্থ ধর্মের আমিও অন্তরায়। তখন আর নিজের কথা ভাবলাম না। মায়ের তীর্থ ধর্মে বাধা দেব না, এই কথা আমার মনে হলো। আমি মাকে বললাম, আমি তোমার সঙ্গে যাব না মা, তুমি একলাই কাকার সঙ্গে যাও। আমি আর গিরিশ দাদা বাড়িতে বেশ থাকতে পারবো। আর কতদিনই বা, বড় বেশি হলে 1-2 মাস। কেমন মা? মা বললেন, তা বই কি, 2 মাস তোরা 2 ভাই তোর কাকিমার কাছে থাকিস, দেখবি কোনো কষ্ট হবে না। ছোট বউ এতে অসম্মত হবে না। কি বলো ঠাকুরপো? কাকা বললেন, তার আর কথা কি,
তুমি তো জানো বড় বউ, আমি কি আর ইচ্ছে করে পৃথক হয়েছিলাম? দাদাই জোর করে আমাকে আলাদা করে দিলেন। বললেন যে দিনকাল পড়েছে তাতে আলাদা থাকলেই মনের মিল থাকবে। তাই তো আলাদা হয়েছিলাম। আমার কি আর ইচ্ছে ছিল? তারপর দাদা মারা গেলেও তো তোমাকে আমি বলেছিলাম যে আর কেন দুটো দোকান এক করে ফেলে একসাথে থাকি। তখন তোমার ভাই তো তাতে বাধা দিলেন। যাকে সে কথা থাক, সুরেশ আর গিরিশ আমার ওখানেই থাকবে। আর তুমি তো আমার সম্বন্ধী রায়চরণকে জানো, সেই 2 মাস এখানে থেকে আমার দোকান দেখবে এবং বাড়িরও ভার নেবে। মা বললেন, তাহলে ঠাকুরপো, ছোট বউকেও নিয়ে যাই না? এমন সুবিধে কি আর মিলবে বলো? ছেলে পিলে তো আর হলো না যে তাই নিয়ে থাকবে। তাকেও নিয়ে চলো না। কাকা বললেন, ওই শোনো কথা, আজ 3 দিন ধরে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করেছি, এখন তুমি আবার তাল তোলো। শেষে দেখছি কারোরই যাওয়া হবে না। আর তার কি এখন তীর্থ ধর্মের সময়? সে তো পরে হবে। তুমি আর ওগোল তুলো না বড় বউ। সুরেশ বাড়ি রইল, তাকে কে দেখবে? সে কথা ঠিক বলেছ ঠাকুরপো। তার হাতে ছেলেকে সমর্পণ করেই তো আমি যাব। না থাক, সে থাক, বেঁচে থাক। তোমার লক্ষ্মীশ্রী বাড়ুক, সে কত তীর্থধম্ম করতে পারবে। 2রা আষাঢ় শুভ দিনে গ্রামের আরো 8-10 জন মেয়ে পুরুষের সঙ্গে কাকা আর মা জগন্নাথ দর্শনে যাত্রা করলেন। এখনকার মতো সে সময় রেল হয়নি। তখন আমাদের গ্রাম থেকে হেঁটে গিয়ে রেলে কলকাতায় যেতে হতো। সেখান থেকে নৌকায় উঠে উলু বেড়ে, তারপর যাদের অবস্থা ভালো নয় তারা সারা পথ হেঁটে যেত। পথে চটিতে থাকতে হতো। রাস্তা কি কম? পান্ডা ঠাকুর গল্প করত, সে দেশে আমাদের দেশের মতো ক্রোশ নয়, ডাল ভাঙা ক্রোশ। রাস্তার কোনো স্থানের গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে পথ হাঁটতে হাঁটতে যখন ডালের পাতাগুলো শুকিয়ে যেত, তখন এক ক্রোশ পথ বলা হতো। তাই তখন লোকে বলতো, বাবা জগন্নাথের কথা যেন মনে হয়, পথের কথা মনে হয় না। এইরকম কত কথা যে সে সময় শুনেছিলাম, তার সব কি আর মনে আছে? মা চলে যাবার পর প্রথম প্রথম প্রতিদিনই তার কথা মনে হতো। গিরিশ দাদার সঙ্গে মায়ের কথাই হতো। দোকান বন্ধ করে যখন কাকার বাড়িতে রাতে আহার করতে যেতাম, তখন কাকিমার কাছে বসে মায়ের কথাই বলতাম। একদিন কাকিমা বললেন, দেখ সুরেশ, তুই যে রোজই কেবল মায়ের কথা বলিস, তাতে তার তীর্থধম্ম হবে না বাবা। এত কষ্ট করে জগন্নাথে গিয়েও দিদি ঠাকুরের দর্শন পাবেন না। আমি বললাম, ঠাকুরের দর্শন পাবেন না কেন? আমরা তো এখানে বসে কথা বলছি, তাতে কি দোষ হচ্ছে? কাকিমা বললেন, ওরে হাবা ছেলে, তুই যখন এখানে বসে তোর মায়ের কথা ভাবিস, তখন তিনি যেখানেই থাকুন সেখানেই তার তখন তোর কথা মনে হয়। শুনেছি অদেষ্টে নেই, নিজের কথা বলতে পারিনি। শুনেছি ছেলে কাঁদলে কি ছেলের কষ্ট হলে যত দূরেই হোক না কেন, মায়ের প্রাণ অমনি কেঁদে ওঠে। ও নারীর বাঁধন বড্ড শক্ত বাঁধন বাবা। তুই যদি এখানে বসে তোর মায়ের জন্য এমন কাঁদিস, তাহলে সেই পুরীর পথে চটিতে বসে এই এখনই তোর মায়ের প্রাণ কেঁদে উঠবেই, তার মনে তোর কথা জাগবেই। তা না হলে আর জগন্নাথ দর্শন তার হবে না। আমি বললাম, সে কি করে হবে কাকিমা? কাকিমা বললেন, তাই হয় রে বাবা, তাই হয়। তুই তার কথা যখন তখন ভাবলে তাকেও তোর কথা ভাবতেই হবে। তার ফল কি হবে শুনবি? আমার বাপের বাড়ির গাঁয়ের একজন বেধবা, এই তোর মায়ের মতো, একবার তোরই মতো, কি তোর চাইতে হয়তো একটু ছোট, একটি ছেলেকে বাড়িতে রেখে জগন্নাথ গিয়েছিল। বেধবা সারা পথ শুধু ছেলের কথাই ভাবতো, ছেলের কথাই বলতো। এই আমার খোকা এখন ভাত খাচ্ছে, এই আমার খোকা এখন হয়তো খেলা করছে, এই আমার খোকা বুঝি কাঁদছে, এই আমার খোকার বুঝি খিদে পেয়েছে। হতভাগী সারাটা পথ শুধু এই করে গিয়েছিল। সখী যারা ছিল তারা কত নিষেধ করত, বলতো, খোকার মা, খোকার কথা ভেবো না, জগন্নাথ দেবের কথা ভাবো। সে কিন্তু তা পারত না, তার মন যে পড়েছিল তার খোকার কাছে। তারপরে কি হলো শুনবি? পুরীতে পৌঁছে যখন তারা ওই ধুলো পায়ে জগন্নাথ দর্শন করতে মন্দিরে গেল, তখন আর সকলে ঠাকুরের চাঁদ মুখ বেশ দেখতে পেলে
কিন্তু ওই হতভাগী খোকার মা বলতে লাগলো কি, কই মন্দিরের মধ্যে তো জগন্নাথ দেখতে পাইনে, ও যে আমার খোকার মুখ। 3 দিন উপরি উপরি দেখতে দেখতে গেল, খোকার মুখ ভিন্ন আর কিছু দেখতে পেলে না। রথে যখন ঠাকুরকে তোলা হলো তখনও দেখতে গেল, কিন্তু সেই চাঁদ মুখ আর তার দর্শনই হলো না। সে তার খোকার মুখই দেখলে, ঠাকুর তাকে দর্শনই দিলেন না। জগন্নাথ যে সে ঠাকুর নয় সুরেশ, তার দিকে মন না নিয়ে গেলে তিনি দর্শন দেন না। আরো শুনবি? গল্প শুনেছি, এক বুড়ি একবার জগন্নাথে গিয়েছিল। যাওয়ার সময় তার বাড়ির উঠানে একটা সজনে গাছে ফুল ফুটতে দেখে গিয়েছিল। বুড়ি সারা পথ সেই সজনের ফুল আর খাড়ার কথা ভাবতে ভাবতে গিয়েছিল। মন্দিরে গিয়ে সে নাকি ওই সজনে খাড়াই দেখেছিল। জানিস, এসব সত্যি কথা। তাই তোকে বলছি বাবা, মায়ের জন্য অত কাতর হলে তোর মায়ের মনও তোর জন্য কাতর হবে। তখন তিনি মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন আর পাবেন না। দেখবেন তোর মুখ, এত কষ্ট এত খরচ সব বৃথা হয়ে যাবে। কাকিমার কথা শুনে মনে বড়ই ভয় হলো। তাহলে তো মায়ের কথা ভাবা ঠিক নয়, কিন্তু মন কি সে কথা বোঝে? সংসারে মা বিনে যে আমার আর কেউ নেই। এই 14 বছর তারই স্নেহধারায় যে আমি পুষ্ট বর্ধিত। আমার সেই স্নেহময়ী জননীর কথা যে সময় সময় আমার মনে হতে চায়। কোনো বাধা বিপত্তির কথা যে মনে থাকে না। 2-1 দিনের পথ হলেও না হয় মনকে প্রবোধ দিতে পারতাম, কিন্তু এই যে দীর্ঘ পথ, আর সে পথে কত বিপদ, কত কষ্ট। মা যে কোনোদিন এত কষ্ট সহ্য করেননি। পথে তার যদি কোনো অসুখ হয়, তাহলে কে তাকে দেখবে? কাকা কি তেমন করে তার সেবা করবে? ডাক্তার কবিরাজ কি আর মিলবে? মা যদি মারা যান, কথাটা আমি ভাবতে পারি না। আমি তখন কাতরভাবে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতাম, হে ঠাকুর, আমার মাকে ঘরে ফিরিয়ে এনে দাও। এ সংসারে মা ছাড়া আমার আর কেউ নেই। কাকিমার সঙ্গে কথা হওয়ার পর মুখ ফুটে আর মায়ের কথা কাউকে বলতাম না। তার ফল এই হতো যে মনের মধ্যে সর্বদাই তার কথা উঠত। হাজার চেষ্টা করেও আত্মসংবরণ করতে পারতাম না। সেবার 24-এ রথ। 24-এ পর্যন্ত চুপ করেই ছিলাম। তারপর তো আর ভয় ছিল না। মায়ের জগন্নাথ দর্শন তো হয়ে গিয়েছে, এখন তো তিনি বাড়ি ফিরবেন। এখন আর তার কথা বললে তার ঠাকুরের দর্শনে কোনো ব্যাঘাতই হবে না। তখন আমি দিন গুনতে আরম্ভ করলাম। 2রা তারিখে তাঁরা বাড়ি থেকে বেরিয়েছেন। 20-21 নিশ্চয়ই পুরীতে পৌঁছে গিয়েছেন। তাহলে যেতে লেগেছে 18 দিন। 24-এ রথ হয়ে গেছে, তারা না হয় আরো 1 দিন কি 2 দিন সেখানে বাস করবেন। তাহলে 26-এ, নিতান্ত না হয় 27-এ নিশ্চয়ই যাত্রা করছেন। সেই 27 থেকেই আমি দিন গুনতে আরম্ভ করে দিলাম। কোথায় সোনাপুর আর কোথায় সেই অজানা অচেনা পথ পুরী, সে পথের কোনো সংবাদই আমি জানতাম না। তবু প্রতিদিন আমি সেই পথের কথা ভাবতাম। এই একদিনে মা নিশ্চয়ই 3 ক্রোশ পথ এসে একটা চটিতে উঠেছেন। এই তারপর দিন মা খুব জোরে পথ হেঁটে চলেছেন। তাকে শীঘ্র বাড়িতে আসতে হবে। আমি যে তাঁর পথ চেয়েই বসে আছি তা তো মা বেশ বুঝতে পারছেন। কাকিমা যে বলেছেন মায়ের ছেলে প্রাণ এক তারে বাঁধা, আমি যে এত আকুল হয়েছি মা সে কথা বেশ জানতে পারছেন। পথে বিলম্ব তা তিনি কিছুতেই পারবেন না। যেতে যদি 18 দিন লাগে, তাহলে ফিরতে 15 দিনের বেশি কিছুতেই লাগবে না। মাকে যে ছুটে আসতে হবে। যারা সঙ্গে গিয়েছে তারাও ছুটছে বই কি, সবারই তো বাড়ি ঘর আছে। কাকা কি আর পথে বিলম্ব করতে পারেন? পরের উপর দোকান, সংসার ফেলে তিনি কি আর নিশ্চিন্তে আছেন? আমি সোনাপুরে আমাদের দোকানে বসে প্রতিদিন তাদের পথ হাঁটা দেখি। তাদের জোরে পথ চলাই, পথে বিশ্রাম করতে দিই না। 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেই চটি থেকে পথে নামাই। ঝড় বৃষ্টি আর প্রখর রৌদ্র কিছুই মানি না। আমার যে খরচ বেশি। 15 দিন চলে গেল, 16 দিনও গেল। কই মা তো ফেরেন না। গ্রামের যারা গিয়েছিলেন তাদেরও সংবাদ নেই। কাকারই বা কি বিবেচনা, সেই পুরী পৌঁছে 1খানি পত্র লিখেছিলেন, তারপর এই এতদিনের মধ্যে একটা সংবাদও দিলেন না। 2 লাইন 1খানি পত্র লিখতে তার এত আলস্য। 18 দিনও গেল, 19 দিন এলো। যেতে তো 18 দিনের বেশি লাগেনি।
তবে আসতে এত বিলম্ব হচ্ছে কেন? কাকার তো কোনো অসুখ করেনি, মা তো ভালো আছেন। আমি যে আর ভাবতে পারি না। আরো 2 দিন কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যের সময় দোকানে বসে আছি, সংবাদ পেলাম এইমাত্র পুরীর যাত্রীরা ফিরে এসেছেন। গিরিশ দাদাকে দোকান বন্ধ করে আসতে বলে আমি ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটলাম। আমাকে বেশি দূর যেতে হলো না, পথের মধ্যেই কাকার সঙ্গে দেখা হলো। তিনি বিষণ্ণ বদনে অতি ধীরে ধীরে বাজারের দিকেই আসছিলেন। আমি তাড়াতাড়ি তার পায়ের ধুলো মাথায় নিয়ে বললাম, কাকা, তো তোমরা কতক্ষণ এসেছো? কাকা আমার কথার উত্তরে হা হা করে কেঁদে উঠলেন এবং আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তারই অবস্থা দেখে আমি যে কি করব ভেবে পেলাম না। তবে মায়ের যে কিছু হয়েছে তা বেশ বুঝতে পারলাম। তবুও প্রাণপণ শক্তিতে জিজ্ঞেস করলাম, মা ভালো আছে তো? কাকা আর চুপ করে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে বললেন, ওরে বাপ আমার, বাপরে, বড় বউ আমাদের ছেড়ে গেছে রে, বড় বউ আমাদের ছেড়ে গেছে। আমি কি শুনবো? শুনবার যা তা শুনলাম। আমার তখন কি হলো আমি চিৎকার করে কাঁদতে পারলাম না। কে যেন আমার বুকের উপর 10 মণ ভার চাপিয়ে দিল, কে যেন আমার গলা চেপে ধরল। আমার এই অবস্থা দেখে কাকা আমাকে তার কাঁধের ওপর ফেলে বাড়ির দিকে ফিরলেন। তখন সত্যি সত্যি আমার চলবার সামর্থ্য ছিল না, কথা বলার শক্তি ছিল না। বাড়ি এলে কাকিমা আমাকে কোলের মধ্যে টেনে নিয়ে কাঁদতে লাগলেন। আমাকে আর কি সান্ত্বনা দেবেন? একটু পরে নিজেই কিঞ্চিত শান্ত হয়ে বললেন, বাবা, বাবা আর কেঁদে কি করবে? জগন্নাথ তাকে টেনেছিলেন, তাই তিনি চলে গেছেন। তুমি তো সবই বোঝো বাবা, তোমাকে আর কি বলবো বলো? হায় হায়, বিদেশ বিভুঁইয়ে কেমন করে তার প্রাণটা বেরিয়ে গিয়েছে। তখনও কান্না থামে না। আমার শরীরের সব শুকিয়ে গিয়েছে, চোখে জল আসবে কোত্থেকে? রাতে কাকার মুখে যা শুনলাম তার সংক্ষেপ কথা এই যে, ফিরবার সময় কোনো একটা চটিতে এসে মায়ের ওলা ওঠা হয়। সেখানে আর ডাক্তার কবিরাজ কোথায় পাওয়া যাবে? চটিওয়ালা ঘর থেকে তাড়িয়ে দিতে চায়। সঙ্গীরা অন্য চটিতে চলে গেল। চটিওয়ালাকে বেশি পয়সা দিয়ে কাকা সারা রাত মায়ের সেবা করলেন, কিছুতেই কিছু হলো না। একেবারে সাক্ষাৎ কাল এসে ধরেছিল। ভোরের বেলায় মায়ের দেহত্যাগ হলে কাকা প্রায় 30 টাকা খরচা করে অনেক কষ্টে লোকজন ডেকে মায়ের সৎকার করেছিলেন। সঙ্গী যাত্রীরা ভোরেই সে চটি ছেড়ে এগিয়ে গিয়েছিল। কাকা অনেক কষ্টে এসে তাদের সঙ্গ পান। এই 7ই শ্রাবণের কথা। যেদিন কাকা বাড়ি এলেন সেদিন 15ই শ্রাবণ। 8 দিন হলো মা দেহত্যাগ করেছেন। সব মিটে গেল। বাবা গেলেন, মা ছিলেন, তিনিও গেলেন। 14 বছর বয়সে আমি একেবারে অনাথ হলাম। আপনার বলতে এক দিদি, সেও তো পরের ঘরে। কাকাই কর্তা হয়ে মায়ের শ্রাদ্ধের আয়োজন করতে লাগলেন। দিদিকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলেন। বড় মামা ও মামিকেও আনা হলো। যেখানে যে কুটুম্ব ছিল সকলকেই সংবাদ দেওয়া হলো। এই যে আমার জীবনের শেষ কাজ। কাকা মায়ের শ্রাদ্ধে খরচপত্র একটু কম করতে চেয়েছিলেন, কিন্তু আমার দিদি আর জামাইবাবু তাতে সম্মত হলেন না। মায়ের বাক্সে কিছু টাকা পাওয়া গেল, কিন্তু সে খুব বেশি নয়, মোটে 800 টাকা। দিদি বললেন, 800 টাকা? সে হতেই পারে না। আমি বাবা শ্রাদ্ধের সময় নিজের চোখে দেখে গিয়েছি, নগদ প্রায় 2500 টাকা ছিল। এরপর কিছু লগ্নিও ছিল। সেসব টাকা কোথায় গেল? কাকিমা বললেন, বোধহয় লগ্নি আরো বাড়িয়ে গেছেন। তারপর জগন্নাথে যাওয়ার সময়ও 500 টাকা নিয়ে গিয়েছিলেন, সে তো আমিও জানি। ওদের জিজ্ঞাসা করলাম মরবার সময় দিদির কাছে কি টাকা কড়ি ছিল। তাতে শুনলাম সেসব কি তখন খোঁজ নেবার সময়, যদি কিছু থেকে থাকে তা দিদির সঙ্গেই গেছে। দিদি বললেন, যাক, মাই যখন গেলেন তখন আর টাকা পয়সার কথা ভেবে কি হবে। কাকিমা বললেন, কথা তো সত্যি,
কিন্তু মরবার সময় দিদির কাছে নিশ্চয়ই 150-200 টাকা ছিলই ছিল। তোমার কাকার কি সব দেখা উচিত ছিল না? সে তো তার কিছুই জানে না বললে। আমি বললাম, সে কথায় আর কাজ কি? আমার যা আছে তাই দিয়েই মায়ের কাজ ভালো করে হোক। আর তো মায়ের জন্য কিছু খরচ করতে হবে না। সেইভাবেই শ্রাদ্ধের আয়োজন হতে লাগলো। দেখতে দেখতে শ্রাদ্ধের দিন উপস্থিত হলো। আত্মীয় কুটুম প্রতিবেশীতে বাড়ি ভরে গেল। কাকার আর অবকাশ নেই। সমস্ত আয়োজনই যথারীতি হলো। আমাদের বৃষোৎসর্গ করতে নেই, আগের কোনো শ্রাদ্ধে তা হয়নি, সুতরাং সে আয়োজন করা হলো না। যথাসময়ে সকলে সভাস্থ হলেন। পুরোহিত মশাই সমস্ত গোছাতে লাগলেন। আমি সবে শ্রাদ্ধাধিকারীর আলন গ্রহণ করতে যাব। বেলা তখন প্রায় 10টা। সেই সময় বাড়ির বাইরে মহা গোলযোগ আরম্ভ হলো। কি হলো দেখবার জন্য কয়েকজন লোক বাইরে ছুটে গেল। কাকাও গেলেন। একজন তাড়াতাড়ি ভেতরে এসে বলে উঠলেন, ওরে এই, শ্রাদ্ধ রাখ, শ্রাদ্ধ রাখ। যার শ্রাদ্ধ করতে বসেছিস তিনি স্বয়ং এসে উপস্থিত রে। সুরেশের মা মরেননি, তিনি ফিরে এসেছেন রে, ওই দেখ। মা মরেননি? ফিরে এসেছেন? সে কি কথা? এও কি হয়? আমার মাথা ঘুরে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান হলো তখন দেখলাম সত্যি সত্যি মা আমাকে কোলে করে বসে আছেন, দিদি আমার পাশে। আমি অতি ধীরে বলে উঠলাম, মা, মা, মা গো, মা। এই যে বাবা, আমি, এই তো আমি, আমার বাবা আমার। বলেই মা আমাকে বুকের মধ্যে চেপে ধরলেন। আর তো অবিশ্বাস নেই, সত্যি তো আমার মা ফিরে এসেছেন। সে যে কি আনন্দ তা কি আর আমি বলতে পারি? যে মা আজ 1 মাস মারা গিয়েছেন বলে জানি, সেই মা এসেছেন। ওরে, আমার মা এসেছেন। আমার ইচ্ছে করতে লাগলো আমি প্রাণপণে চিৎকার করে বলি, ওরে, আমার মা ফিরে এসেছেন। এই সময় কাকার বাড়ি থেকে একজন লোক এসে বলল, ওগো, তোমরা শিগগির এসো গো, ছোট কর্তা গলায় দড়ি দিয়েছেন। এই কথা শুনেই মা আর কাকিমা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং দিদিকে আমার কাছে থাকতে বলে কাকার বাড়ি চলে গেলেন। আমার যাবার শক্তি ছিল না, আর শক্তি থাকলেও আমি যেতাম না। কিন্তু কাকার কি হলো তা জানবার বড়ই আগ্রহ হলো। দিদিকে বললাম, দিদি, তুমি একবার খবর নিয়ে এসো তো, কি হয়েছে? দিদি প্রথমে আপত্তি করল, শেষে আমার অত্যন্ত আগ্রহ দেখে চলে গেল এবং একটু পরেই এসে বলল, আমরা সকলে তোকে নিয়ে বিব্রত ছিলাম। কাকা যে কখন চলে গিয়েছেন কেউ বলতে পারে না। তিনি বাড়ি গিয়েই গলায় দড়ি দিয়ে মরেছেন। পাড়ার সকলে দড়ি কেটে নামিয়েছে। ডাক্তার এসেছে, কাকার প্রাণ বেরিয়ে গিয়েছে। সকলেই বলছে যেমন কর্ম তেমনি ফল। মা কিন্তু এখন আর আসতে পারবেন না। কাকার শোচনীয় পরিণাম শুনে তার মহা অপরাধের কথা ভুলে গেলাম। তার জন্য বড়ই কষ্ট হলো। এই ঘটনার 2 দিন পরে এক সময় মাকে জিজ্ঞেস করলাম, মা, এই কয়দিন এসব গোলমালে কোনো কথাই জানতে পারিনি। তুমি কি করে বেঁচে এলে বলো না মা? কাকা তো তোমাকে মেরে ফেলে তোমার সৎকার পর্যন্ত করে এসেছিলেন। তারপর কি হলো বলো না, বলো না মা। মা বললেন, সে কথা তোর আর শুনে কাজ নেই। আর যদি শুনতে হয় অন্য কারোর কাছে শুনিস। সকলেই তো শুনেছে, আমি আর সে কথা তোর কাছে বলবো না রে বাবা। অনেক অনুরোধে মা বললেন, নিতান্তই ছাড়বি নে তো? তবে শোন, পথের কথা আর জগন্নাথ দেবের কথা তোকে আর কি বলবো। তুই তার আর কি বা বুঝবি বাবা। প্রথমত রথের পর দিনই আমার বেরুবার ইচ্ছা। তখন তো আর ঠাকুরের টান নেই রে, তোর টান। ঠাকুর তার খুব ফল দিয়েছেন, খুব সাজা দিয়েছেন। সঙ্গে যারা ছিল তারা সকলেই আরো 2 দিন থাকতে চাইলে। কি আর করি, থাকতেই হলো। কিন্তু প্রাণ তখন আমার বাড়ির দিকে, তোর দিকে। 3 দিনের দিন সকলে মিলে বেরিয়ে পড়লাম। আমার তখন এমন হয়েছে যে 2 দিনের পথ একবেলায় আমার চলতেও কোনো আপত্তি নেই, আর সকলেরও প্রায় তাই। ঠাকুর বললেন, রও বেটি রও, তোর শিগগির বাড়ি যাওয়া আমি ঘুচিয়ে দিচ্ছি। 10 দিন বেশ এলাম জানিস।
11 দিনের দিন পথের মধ্যে আমার পেটের অসুখ হলো। কাউকে সে কথা বললাম না, অতি কষ্টে পথ চলতে লাগলাম। সন্ধ্যের সময় একটা চটিতে এসে আমি না একেবারে অসাড় হয়ে পড়লাম। খুব ভেদ বমি হতে লাগলো। আমরা যে ঘরটায় আশ্রয় নিয়েছিলাম, আমার অবস্থা দেখে সঙ্গীরা সবাই সে ঘর ছেড়ে আর একটা ঘরে চলে গেল। তোর কাকা আমার কাছেই বসে থাকলো। কেমন করে যেন চটিওয়ালা সেই খবর পেল, আর যাবে কোথা। সে একেবারে একখানা লাঠি হাতে এসে বলল, এখনই বেরো, নইলে মেরে তাড়িয়ে দেব। ঠাকুরপো কত মিনতি করতে লাগলো, বেশি পয়সাও দিতে চাইল, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। তখন কি আর আমার উঠবার শক্তি ছিল? অনেক কষ্টে বসে বসে কোনো রকমে বাইরে এলাম। এখন এই রাত্রে যাই কোথায়? নিকটেই একটা গাছ ছিল, তারই তলায় শুয়ে পড়লাম। ক্রমে আমার মনে হতে লাগলো আমার হাত পা যেন কেমন অবশ হয়ে আসছে। তখন আর কথা বলবার শক্তিও নেই। তোর কাকা আমাকে সেই অবস্থায় একলা ফেলেই চটিতে গেল। সেখানে কি হলো তা আমি জানি না। একটু পরেই দেখি সকলে চটি থেকে সেই রাত্রেই বেরিয়ে পড়ল। বুঝলাম আমাকে এই গাছতলায় একলা ফেলে রেখে সাথীরা সবাই পালাচ্ছে। তখনও কিন্তু মনে হয় নাই ঠাকুরপো চলে যাবে। সে কি কখনো হয়? একটু পরেই দেখি ঠাকুরপো আমার কাছে এলো। আমার মনে আশা হলো সে আমাকে এমনি করে ফেলে রেখে যাবে না, কিছুতেই না। ঠাকুরপো এসে কি করলো শুনবি? সে এসে আমার নাকের কাছে হাত দিল, দেখলো আমি বেঁচে আছি কিনা। তারপর আমার কোমরে যে টাকার গেঁজে বাঁধা ছিল সেইটি টেনে খুলে নিল। আমার তখনও বেশ জ্ঞান আছে, কিন্তু কথাও বলতে পারছি না, হাত পাও নাড়তে পারছি না। সে তখন চলে যায় দেখে আমি প্রাণপণে চিৎকার করবার চেষ্টা করলাম। তখন কি আমার সেই শক্তি ছিল? সেই অন্ধকার রাত্রিতে গাছ তলায় আমাকে একা ফেলে সে সত্যি তাড়াতাড়ি চলে গেল। আমার বুকের ভিতর তখন যে কি করে উঠল তা তোকে কি করে বোঝাবো বাবা। সে অবস্থা যেন অতি বড় শত্রুরেরও কখনো না হয়। আমি তখন সব ভুলে গেলাম জানিস, তোর মুখখানিও ভুলে গেলাম। ঘর সংসারের কথা তখন আমার মনে এলো না। আমার মনে এলো বাবা জগন্নাথের কথা। আমি তখন মনে মনে তাকেই ডাকতে লাগলাম, তারই পায়ে মন ঢেলে দিলাম। ক্রমে ক্রমে আমার যেন কি হলো, আমার চোখের সম্মুখে সব আঁধার হয়ে আসতে লাগলো। ওরে ওরে আমার বুকের মধ্যে তখন দেখতে পেলাম ঠাকুরের সেই মুখখানি, সেই মুখখানি। আর তারপর কি হলো তা জানি নে। যখন আমার একটু জ্ঞান হলো, সে কতক্ষণ পরে তা কি করে বলবো। যখন একটু জ্ঞান হলো তখন যেন মনে হলো কি আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সে যে কি তা তোকে বলতে পারছি না। আমার শরীরে যেন সেই হাত লেগে সব শীতল করে দিচ্ছিল। চোখ আর চাইতে পারিনি, চোখের উপর কে যেন 10 মণ পাথর চাপা দিয়েছে বলে মনে হলো। অনেক চেষ্টা করে একবার চাইলাম, কি দেখলাম শুনবি বাবা? আমার মুখে যে সে কথা আসে না, কেমন করে সে কথা তোকে বলবো। আমি চেয়ে দেখলাম ঠাকুর, সত্যি রে, সত্যি ঠাকুর রে, সত্যি প্রভু জগন্নাথের মুখ দেখলাম আমি। তিনি আমার পাশে বসে রয়েছেন, তারই সেই চাঁদ মুখ আমি দেখতে পেলাম। একবার, শুধু একবার দেখা, তারপরই আবার চোখ বন্ধ হয়ে এলো। আমি চিৎকার করে ডাকলাম, প্রভু দয়াল ঠাকুর, আমার ঠাকুর, আর একবার আমার চোখ দুটো খুলে দাও, আর একবার তোমার চাঁদ মুখখানি দেখতে দাও আমায়। তারপর আমি আর চোখ খুলবো না, আমি আর কিচ্ছু চাইবো না। হায় রে অভাগী, হায় রে আমার কপাল। ঠাকুরের আর দয়া হলো না, আমার আর চোখ খুলল না। কিন্তু তখনও সেই শীতল হাত আমার গায়ে রয়েছে। আমার তখন মুখ শুকিয়ে গিয়েছিল। আমি অতি ধীরে বললাম, একটু জল জল। সুরেশ বাবা আমার, ভালো করে শোন, সত্যি আমার মুখে কে জল দিল
সে তো জল নয়, সে চরণামৃত। তেমন জল তো কখনো খাইনি আমি। কি যে তার গন্ধ, আর কি যে তার স্বাদ! সে অমৃত রে বাপ, সে অমৃত। আমার সকল জ্বালা যন্ত্রণা যেন দূর হয়ে গেল। এ স্বপন নয় রে বাবা, স্বপন নয়, সত্যি কথা, সত্যি কথা। আমার শরীর যেন জুড়িয়ে গেল, আমার রোগ যেন পালিয়ে গেল। যাকে সন্ধ্যের পর সকলে মরা মনে করে ফেলে রেখে গিয়েছিল, সে যে ভালো হয়ে গেল। হঠাৎ গাছের ওপর একটা পাখি ডেকে উঠল। সেই ডাকে আমার বুকে যেন বল এলো, আমার চোখ খুলে গেল। আমি চেয়ে দেখি ভোর হয়ে গেছে, পথ দিয়ে যাত্রীরা সব যাচ্ছে, কিন্তু আমার কাছে তো কেউ নেই। সেই গাছতলায় আমি একলা শুয়ে আছি, শরীরে কোনো যন্ত্রণা নেই। রাত্রে যে মরতে বসেছিলাম তেমন বোধও হলো না। আমার যে অসুখ হয়েছিল তার চিহ্ন মাত্র নেই। আমি তখন উঠে বসে হাত জোর করে ঠাকুরকেই ডাকতে লাগলাম, প্রভু, কাঙালের ঠাকুর, এত দয়া তোমার এই অভাগীর ওপর। বাবা, তোর মা যে কত ভাগ্যবতী, তোর মায়ের সব আশা পূর্ণ হয়েছে রে বাপ। আমার মতো মহাপাপী ঠাকুরের চরণামৃত পেয়েছিল, তাই বেঁচে গেছে। তারপর আর কি, সঙ্গে পয়সা ছিল না, তাতে কি? যাবার সময় এত টাকা সঙ্গে থাকতেও এক একদিন খেতে পাইনি। কিন্তু যখন একটি পয়সাও নেই, তখন দয়াল ঠাকুর আমাকে উপোস করতে দেননি। ঠাকুর আমার জন্য আগে হতেই সব ঠিক করে রেখে দিতেন, সব ঠিক। পথে যেখানে গিয়েছি কাউকে বলতে হয় নাই, আমাকে ডেকে লোকে খেতে দিয়েছে। এ তাঁরই খেলা, ওরে তাঁরই। উলুবেড়ের নৌকার মাঝি আমাকে নিয়ে এলো, পয়সা নিল না, বলল, তোমার কাছে তো কিছুই নেই বলে মনে হচ্ছে। যাও, তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি যাও, যাও মা, যাও, ভাড়া দিতে হবে না। কি তাকে এ কথা বলে দিল? কলকাতায় এসে শিয়ালদহ স্টেশনের পাশে বসে আছি, একখানা বাবু এসে বলল, মা, তুমি কোথায় যাবে? আমি আমার গ্রামের নাম বললাম। সে বলল, তো এখানে বসে আছো কেন? টিকিট কিনলে না? আমি কোনো উত্তর দিলাম না। বাবুটি কি ভেবে চলে গেল। একটু পরেই এসে আমাকে একখানি টিকিট দিয়ে বলল, এসো মা, এসো, তোমাকে গাড়িতে তুলে দিই, চলো, আসো। এই সব তাঁরই খেলা রে, তাঁরই খেলা। পথে যারা খেতে দিয়েছিল, উলুবেড়ের সেই নৌকার মাঝি আর স্টেশনের সেই বাবু, এরা সব আমার সেই কাঙালের ঠাকুর। ঠাকুরই এই সব বেশ ধরে আমাকে তোর কাছে এনে দিয়ে গেলেন। বাবা, একটা কথা তোকে বলি, কোনোদিন মানুষের দিকে চাসনি। যখনই বিপদে পড়বি, আমার সেই দয়াল ঠাকুর, আমার সেই কাঙালের ঠাকুরকে ডাকিস, তোর কোনো অভাব থাকবে না। তোকে আজ আমার ঠাকুরের চরণে নিবেদন করে দিই। এই বলে মা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার বেশ মনে হলো কোনো এক দেবতা আমাকে বুকে করে নিলেন। মায়ের রথযাত্রার ফলে আমার জীবনযাত্রার পথ ঠিক হয়ে গেল। সেই 14 বছর বয়সেই আমি পথ পেয়েছিলাম। সে কথা আজ নয়, আর একদিন। শেষ হলো আমাদের আজকের গল্প, কাঙালের ঠাকুর। গল্প রচনায় জলধর সেন, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন প্রভাকর কুণ্ডু, গল্প পাঠ সুরেশ, কাকামশাই এবং অন্যান্য পুরুষ চরিত্রে আমি শীর্ষেন্দু, মায়ের চরিত্রে স্বাগতা,
এবং কাকিমার চরিত্রে ঋতুপর্ণা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বৃত্তের বাইরে অডিও স্টোরি চ্যানেল থেকে ঋতুপর্ণা মিশ্রকে। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।